জীবনে ভালো কোনো পরিবর্তন আনার কথা তো আমরা সবাই ভাবি তাই না? যেমন ধরুন নতুন বছর আসলেই কত বড় বড় লক্ষ্য ঠিক করা হয়, কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই দেখা যায় সব আবার আগের মতো। জেমস ক্লিয়ারের বেস্ট সেলিং বই অ্যাটমিক হ্যাবিটস এই খুব চেনা সমস্যাটাকেই একদম নতুন একটা অ্যাঙ্গেল থেকে দেখিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এই বইটার মূল আইডিয়াগুলো আসলে কী। আচ্ছা, সবার আগে তো এই প্রশ্নটা আসেই তাই না, যে কেন আমাদের বেশিরভাগ বড় লক্ষ্য আর নিউ ইয়ার রেজলিউশনগুলো ফেল করে। মানে শুরু তো করি অনেক উৎসাহ নিয়ে, কিন্তু সেই জোশটা কেন ধরে রাখতে পারি না? সমস্যাটা ঠিক কোথায় হয়? আর এই বইটার একদম কোর আইডিয়াটাই হলো সমস্যাটা আমাদের নয়, সমস্যাটা আমাদের সিস্টেমের। জেমস ক্লিয়ার বলছেন, যদি ভালো কোনো অভ্যেস তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হতে হয়, তাহলে এর কারণ ইচ্ছাশক্তির অভাব না, বরং আমরা যে পদ্ধতিটা ফলো করছি সমস্যাটা আসলে সেখানে। তার মানে নিজেকে দোষ না দিয়ে আমাদের সিস্টেমটাকেই বদলাতে হবে। তো বইটার প্রথম যে আইডিয়াটা নিয়ে কথা বলা হয়েছে তা হল ছোট ছোট পরিবর্তন, কিন্তু তার ফলাফলটা অসাধারণ। ব্যাপারটা শুনতে সহজ লাগলেও এর ক্ষমতাটা কিন্তু অবিশ্বাস্য। ভাবুন তো, প্রতিদিন যদি মাত্র 1% করে ভালো হওয়ার চেষ্টা করা যায়, তাহলে এক বছর শেষে এর যে কম্পাউন্ডিং এফেক্টটা হয় সেটা আমাদের ধারণারও বাইরে। এই আইডিয়াটাকে বলা হয় দ্য অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস। মানে আপনি যা যা করেন তার প্রত্যেকটা ছোট ছোট ব্যাপারে সামান্য একটু ভালো করার সুযোগ খুঁজে বের করা। এর সবচেয়ে সেরা উদাহরণ বোধহয় ব্রিটিশ সাইক্লিং টিমের গল্পটা। বছরের পর বছর ধরে ওরা ছিল খুবই সাধারণ একটা দল, কিন্তু এরপর তাদের কোচ হয়ে আসেন ডেভ ব্রেলসফোর্ড, আর সবকিছু কেন যেন বদলে যায়। তার স্ট্র্যাটেজিটা ছিল খুবই সিম্পল, সবকিছুর মধ্যে মাত্র 1% করে ইমপ্রুভ করার জায়গা খুঁজে বের করা। তো ব্রেলসফোর্ড আর তার টিম প্রথমে স্বাভাবিকভাবেই সেই সব দিকেই ফোকাস করল যা সবার আগে চোখে পড়ে। যেমন ধরুন, বাইকের সিটটা আর একটু আরামদায়ক করে ডিজাইন করা হলো, টায়ারে অ্যালকোহল ঘষে গ্রিপ আরও ভালো করা হলো, বা ধরুন আরও হালকা রেসিং স্যুট ব্যবহার করা শুরু হলো। মানে এগুলো ছিল বেশ এক্সপেক্টেড কিছু চেঞ্জ। কিন্তু আসল ম্যাজিকটা ছিল অন্য জায়গায়। তারা কিন্তু এখানেই থেমে থাকেনি। তারা এমন সব ছোট ছোট অপ্রত্যাশিত জায়গায় 1% উন্নতির সুযোগ খুঁজেছে যা কেউ হয়তো ভাবতেও পারত না। যেমন কোন মাসাজ জেল ব্যবহার করলে মাসল রিকভারি দ্রুত হবে সেটা টেস্ট করা, ঠান্ডা যাতে না লাগে সেজন্য একজন সার্জনকে দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো, এমনকি প্রত্যেকটা সাইক্লিস্টের জন্য কোনটা সেরা বালিশ হবে সেটাও ঠিক করা হয়েছিল। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, টিমের যে ট্রাক সেটার ভেতরটা সাদা রং করে দেওয়া হয়েছিল, যাতে বাইকের ওপর জমে থাকা সামান্য ধুলোবালিও সহজে চোখে পড়ে আর পরিষ্কার করা যায়। এই সব ছোট ছোট উন্নতিগুলোই একসাথে মিলেমিশে একটা অবিশ্বাস্য রেজাল্ট নিয়ে আসে। আচ্ছা, প্রথম আইডিয়াটা তো গেল ছোট ছোট উন্নতির ক্ষমতা নিয়ে। এবার চলুন বইটার দ্বিতীয় কোর আইডিয়াটা দেখি, আর সেটা হলো কি অর্জন করতে চাই সেটার বদলে আমি কে হতে চাই তার ওপর ফোকাস করা। মানে ফোকাসটা রেজাল্ট থেকে সরিয়ে আইডেন্টিটি বা পরিচয়ের ওপর নিয়ে আসা। এই দুইটা অ্যাপ্রোচের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করুন। একটা হলো ফলাফল ভিত্তিক, আরেকটা পরিচয় ভিত্তিক। যেমন কেউ যদি বলে আমার লক্ষ্য একটা ম্যারাথন দৌড়ানো, এটা হলো ফলাফল। কিন্তু সে যদি বলে আমার লক্ষ্য একজন দৌড়বিদ হওয়া, এটাই হলো পরিচয়। যখন কেউ নিজেকে একজন দৌড়বিদ হিসাবে ভাবতে শুরু করে, তখন প্রতিদিন দৌড়ানোটা আর একটা কঠিন কাজ মনে হয় না। এটা তখন তার পরিচয়েরই একটা স্বাভাবিক অংশ হয়ে। জেমস ক্লিয়ার এখানে একটা দারুণ কথা বলেছেন যে মোটিভেশনের সবচেয়ে শক্তিশালী রূপ হল যখন কোনো অভ্যাস আমাদের পরিচয়ের একটা অংশ হয়ে যায়। মানে যখন একটা অভ্যাস আমাদের আইডেন্টিটির সাথে একদম মিশে যায়, তখন আর বাইরে থেকে কোনো মোটিভেশনের দরকার হয় না। কাজটা আমরা তখন এমনি করি, কারণ আমরা তো এমন। বইটাতে ব্রায়ান ক্লার্ক নামের একজনের একটা মজার গল্প আছে। ভদ্রলোকের সারা জীবনের অভ্যাস ছিল নখ কামড়ানো। তো একদিন তিনি ঠিক করলেন যে এই অভ্যাসটা ছাড়বেন, আর নখগুলো একটু বড় হওয়ার পর জীবনে প্রথমবারের মতো ম্যানিকিওর করালেন। এরপর যখন তিনি তার নখের দিকে তাকালেন, দেখলেন যে বাহ, বেশ সুন্দর লাগছে তো। আর তখনই তার মাথায় একটা আইডিয়া এলো, আমি তো আসলে এমন একজন মানুষ যে তার সুন্দর নখের যত্ন নেয়। পরিচয়ের এই ছোট্ট একটা পরিবর্তন এতটাই পাওয়ারফুল ছিল যে এরপর তিনি আর কোনোদিনও নখ কামড়াননি। এবার আসা যাক তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াটাতে, আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্ট ডিজাইন করা। আমরা হয়তো এটা নিয়ে খুব একটা ভাবি না, কিন্তু আমাদের অভ্যাসের ওপর পরিবেশের একটা বিশাল বিশাল প্রভাব আছে। এই ব্যাপারটা বোঝার জন্য একটা খুব শক্তিশালী উদাহরণ হল ভিয়েতনাম যুদ্ধের সময়কার আমেরিকান সৈন্যদের ঘটনাটা। একটা গবেষণায় দেখা গিয়েছিল যে ভিয়েতনামে থাকা আমেরিকান সৈন্যদের একটা বড় অংশ হেরোইনের মতো ভয়ঙ্কর ড্রাগে আসক্ত হয়ে পড়েছিল। কিন্তু আসল অবাক করার মতো ব্যাপারটা হলো এরপর কি হলো সেটা। ভিয়েতনামে থাকাকালীন প্রায় 20% সৈন্য হেরোইনে আসক্ত ছিল।
অথচ যখন তারা যুদ্ধ শেষে নিজেদের দেশে ফিরে এলো তখন তাদের মধ্যে মাত্র 5% আবার সেই নেশায় ফিরে গিয়েছিল। মানে 10 জনের মধ্যে 9 জনই প্রায় বলতে গেলে রাতারাতি তাদের এই ভয়ঙ্কর আসক্তি থেকে বেরিয়ে আসতে পেরেছিল। এই গবেষণাটা থেকে একটা জিনিস একদম পরিষ্কার হয়ে যায়, সেটা হলো পরিবেশ যদি আমূল বদলে যায় তাহলে ভয়ঙ্কর সব আসক্তিও নিজে থেকেই চলে যেতে পারে। ভিয়েতনামে যুদ্ধের স্ট্রেস, ড্রাগসের সহজলভ্যতা আর চারপাশের সঙ্গ, এই সব কিছু মিলিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু দেশে ফেরার পর সেই পরিবেশটাই যখন আর রইল না, তখন অভ্যাসটাও গায়েব হয়ে গেল। এটা আসলে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে আমাদের পরিবেশ কতটা শক্তিশালী একটা জিনিস। এই কারণেই বইটাতে বলা হয়েছে, যাদের সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে ভালো বলে মনে হয়, আসলে তাদেরকেই এটা সবচেয়ে কম ব্যবহার করতে হয়। তার মানেটা কি দাঁড়ালো? আসল বুদ্ধিটা ইচ্ছাশক্তির ওপর জোর দেওয়া নয়, বরং এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে ভালো অভ্যাসগুলো করা একদম সহজ হয়ে যায় আর খারাপ অভ্যাসগুলো করা হয়ে পড়ে কঠিন। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা আমাদের পরিবেশকে এমনভাবে ডিজাইন করতে পারি যাতে ভালো অভ্যাসগুলো প্রায় নিজে থেকেই হয়ে যায়? চলুন কয়েকটা খুব সাধারণ কিন্তু কাজের উপায় দেখে নিই। এই ব্যাপারটাকে বলা হয় এনভায়রনমেন্ট প্রাইমিং। যেমন ধরুন, সকালে ব্যায়াম করতে চান, তাহলে আগের রাতেই ব্যায়ামের জামা, জুতো, জলের বোতল সব গুছিয়ে হাতের কাছে রাখুন। স্বাস্থ্যকর কিছু খেতে চান, আগের রাতেই রান্নার জিনিসপত্র রেডি করে রাখুন। ছবি আঁকার অভ্যাস করতে চান, পেন্সিল, খাতা, কলম সব ডেস্কের ওপরে সাজিয়ে রাখুন। মূল আইডিয়াটা হলো ভালো কাজটা শুরু করার জন্য যত বাধা আছে সেগুলোকে আগে থেকেই সরিয়ে দেওয়া। আরেকটা খুব কাজের কৌশল হলো প্রত্যেকটা অভ্যাসের জন্য একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে ফেলা। মানে এক জায়গা এক কাজ। যেমন বিছানাটা হবে শুধু ঘুমানোর জন্য, পড়ার টেবিলটা শুধু পড়ার জন্য। জায়গা ছোট হলেও এটা করা যায়। যেমন ঘরের একটা নির্দিষ্ট চেয়ারে বসে শুধু বই পড়া হবে আর ডেস্কে বসে শুধু কাজ করা হবে। এর কারণ হলো আমাদের ব্রেন যখন একটা জায়গাকে একটা নির্দিষ্ট কাজের সাথে কানেক্ট করে ফেলে তখন সেই কাজটা করা অনেক সহজ হয়ে যায়। তো পুরো আলোচনা শেষে ভাবার জন্য এই প্রশ্নটা থাকলো। অ্যাটমিক হ্যাবিটস বইটা আমাদের আসলে এটাই শেখায় যে বড় কোনো ফলাফল আনার জন্য সবসময় বড় কোনো পদক্ষেপ নেয়ার দরকার হয় না। জীবনের গতিপথ বদলে দেওয়ার জন্য সে ছোট্ট একটা পরিবর্তন কোনটা হতে পারে, যা আজই শুরু করা যায়।